আসসালামু আলাইকুম। কালচক্রের আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সুবিশাল জমিনের বুকে কেউ যেন কাঁচা হাতে এঁকে দিয়েছে ছোট ছোট আয়তক্ষেত্র। কালচক্রের এই পর্বে আজ আমরা জানব সাগরের নোনা পানি দিয়ে কিভাবে লবণ চাষ করা হয়। এই ক্ষেত্রসমূহ মহেশখালীর লবণ চাষের মাঠ। বাংলাদেশের প্রধান লবণ উৎপাদনকারী অঞ্চলের মধ্যে কক্সবাজারের মহেশখালী অন্যতম। শুকিয়ে যাওয়া শক্ত জমিকে লবণ চাষের উপযোগী করতে প্রথমে অল্প করে নোনা পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয়। লবণ চাষের ক্ষেত্রভূমি অর্থাৎ লবণ মাঠ তৈরির প্রক্রিয়া বেশ চমৎকার। কোদাল বা মই দিয়ে মোটামুটি সমান করে নেওয়ার পর জমিতে রোলার চালানো হয়। এ সময় জমিতে সামান্য নোনা পানি রাখা হয় যেন মাটি নমনীয় হয়। সাধারণত কাঠের গুঁড়ি বা কংক্রিট দিয়ে তৈরি করা হয় এসব রোলার। প্রায় শুকিয়ে যাওয়া নরম মাটিতে শেষবারের মতো রোলার চালিয়ে চূড়ান্ত করা হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল মাটির উপরিভাগকে পাথরের মতো শক্ত এবং আয়নার মতো মসৃণ করা। 2000 সালের পর থেকে চাষিরা কালো পলিথিন ব্যবহার শুরু করেন। দ্রুত পানি শুকাতে, লবণ জমাট বাঁধতে এবং ময়লাযুক্ত পরিষ্কার লবণ পেতে এটি দারুণ কার্যকর। শুকিয়ে যাওয়া মসৃণ এবং শক্ত জমিনের বুকে এখন পলিথিন বিছিয়ে দেওয়ার পালা। ভাটার পানি নেমে গেলে স্লুইস গেটের মাধ্যমে আটকে রাখা পানি লবণ মাঠে অর্থাৎ লবণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। লবণ ক্ষেত্রের পাশ দিয়ে সরু খাল তৈরি করা হয়। একে স্থানীয় ভাষায় ড্রেন বা পাইন বলা হয়। জলাশয় থেকে নোনা পানি সরাসরি মাঠে না ছেড়ে এমন চিকন খালের মাধ্যমে প্রতিটি ছোট প্লেটে পৌঁছে দেওয়া হয়। জোয়ারের পানি সরাসরি খেতে ছেড়ে দিয়ে খালগুলো ড্রেনেজ সিস্টেম হিসেবে কাজ করে। লবণ চাষিরা একে পর্যায়ক্রমিক পানি বদল পদ্ধতি বলে থাকেন। এর মূল উদ্দেশ্য পানির ঘনত্ব ধীরে ধীরে বাড়ানো। পানি যত বেশি সময় রোদে স্থির থাকবে তত বেশি সোডিয়াম ক্লোরাইড বা লবণের দানা তৈরি হবে। একসময় সরাসরি মাটির উপর লবণ চাষ করতেন চাষিরা, যাকে বলা হতো মাটি লবণ। বর্তমানে অধিকাংশ চাষি আধুনিক পলিথিন পদ্ধতি বেছে নিয়েছেন। কালো পলিথিন বিছানো থাকলে তা সূর্যের বিকিরণ গ্রহণ করে নিচের পানিকে তাড়াতাড়ি উত্তপ্ত করে। এতে পানি বাষ্পীভূত হয় বলে লবণ জমতেও সময় কম লাগে। পানি যখন অতিরিক্ত ঘন হয়ে যায় তখন এর উপরিভাগে ছোট ছোট লবণের কণা ভাসতে থাকে। একে লবণের ফুল নামে চেনেন স্থানীয়রা। এই ছোট কণাগুলো ধীরে ধীরে বড় হয়ে পলিথিনের উপর জমতে শুরু করে। পলিথিনের উপরিভাগ মসৃণ হওয়ায় লবণের দানাগুলো সুন্দর ও সমানভাবে বিন্যস্ত হতে পারে। দানাগুলো সাধারণত ঘনক আকৃতির হয়। পলিথিনের উপর এগুলো একে অপরের সাথে লেগে একটি শক্ত স্তরের মতো তৈরি করে। মাটির স্পর্শ না থাকায় জমির লবণ কাচের মতো স্বচ্ছ হয়। পলিথিন বিছানো বেডে লবণ যখন 1 থেকে 1.5 ইঞ্চি পুরো হয়ে জমাট বাঁধে তখন তা দ্রুত সংগ্রহ করতে শুরু করেন কৃষকরা। সাধারণত দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত লবণ সংগ্রহের কাজ চলে। কখনো খালি হাতে, আবার কখনো কাঠ বা বোর্ডের ঘূর্ণির মাধ্যমে আইল করা লবণ জড়ো করে টিপি বানান চাষিরা। কয়েক ঘন্টা বা এক রাত এভাবে রেখে দিলে লবণের দানাগুলো একে অপরের সাথে লেগে শক্ত হয়ে ঝরঝরে দানাদার লবণে পরিণত হয়। পানি কিছুটা ঝরে গেলে শ্রমিকরা তা ডাইন বা বাঁশের ঝুড়িতে ভরে বহন করে। একেবারে 50 থেকে 60 কেজি ভেজা লবণের ভার সহ্য করতে পারে এই ডাইন। লবণ বেড থেকে ডাইনে করে লবণ বয়ে নিয়ে ক্ষেতের একপাশে স্তূপ করে রাখার এই দৃশ্যটি উপকূলীয় লবণ চাষের সবচেয়ে প্রাণবন্ত মুহূর্ত। এসব স্তূপ পয়েন্ট থেকে নিয়ে ট্রাক বা নৌকায় লোড করা হয় লবণ। এই পয়েন্টগুলো লবণতলা নামে খ্যাত। মাঠে উৎপাদিত লবণ মাপার প্রক্রিয়াটি বেশ বৈচিত্র্যময়। এলাকাভেদে এবং পাইকারদের সাথে লেনদেনের সময় 2 ধরনের মাপের হিসাব চোখে পড়ে। একটি হলো প্রচলিত কেজি বা মণ হিসাবে মাপ পদ্ধতি এবং অন্যটি হলো ঝুড়ি বা ডাইন পদ্ধতি। নভেম্বর থেকে মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম হিসেবে ধরা হয়। এই কয়েক মাস স্থানীয় শ্রমিকের পাশাপাশি প্রচুর মৌসুমী শ্রমিকের দেখাও মেলে। মাঠের ভেতরের নালা বা খাল দিয়ে ছোট ছোট নৌকায় লবণ পরিবহন অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও সাশ্রয়ী একটি পদ্ধতি।
মহেশখালীতে উৎপাদিত কাঁচা লবণ নৌপথে দেশের বিভিন্ন প্রান্তের লবণ মিল বা পরিশোধনাগারগুলোতে পাঠানো হয়। এখানকার লবণ পৌঁছে যায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা, খুলনা, ঝালকাঠি, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন মিলে। বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন জানা অজানা তথ্য জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন কালচক্রে।